তাহলে এখানে সিম্পলিফাইড স্টোরি বোর্ড ইলাস্ট্রেশন মানে আপনি স্টোরি বোর্ডের যে ছবিগুলি আঁকবেন এইটা কত সহজ করতে পারেন, কত সহজ করে ফেলা যায় সেইটা নিয়ে আলোচনাটা। মানে সবাই তো আসলে আর্টিস্ট না যে সুন্দর সুন্দর করে আঁকবেন, আর সবসময় আসলে সুন্দর সুন্দর করে আঁকার দরকারও নাই। আপনি আর্টিস্ট না হলে আপনি আপনার মতো করে আঁকতেও পারেন। স্টোরি বোর্ডস বেসিক্যালি কনভে টু কাইন্ড অফ ইনফরমেশন, মানে স্টোরি বোর্ড দুই ধরনের তথ্য দেয়। এ ডেসক্রিপশন অফ দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট অফ দ্য সিকোয়েন্স, মানে ওই যে সিকোয়েন্সটা, যেই দৃশ্যগুলি আপনি তুলছেন সেইটার বাস্তব চেহারাটা দেয়, মানে পরিবেশটা দেয়। অ্যান্ড এ ডেসক্রিপশন অফ দ্য স্প্যাটিয়াল কোয়ালিটি অফ দ্য সিকোয়েন্স, এবং এটার যে মানে স্থানগুলি বিভিন্ন সাজাইছেন, যে ক্যামেরা অ্যাঙ্গেল এবং লেন্স এবং মুভমেন্ট, এই এলিমেন্টস গুলি আপনার স্টোরি বোর্ড দেয়। এগুলো লাগবে, আপনি কোথেকে ছবি তুলতেছেন, কোন অ্যাঙ্গেল থেকে তুলতেছেন, এবং ওইটা কিভাবে সাজাইছেন, লেন্সটা কি ব্যবহার করছেন, এগুলো স্টোরি বোর্ডে দিতে হবে। এই জিনিসগুলো লাগবে। তাহলে সেক্ষেত্রে জিনিসটা কি দাঁড়ায়? In figure 3.9, we began with a most basic method of communication using written description and arrow to indicate screen direction of the subject of the shot or movement of the camera. আচ্ছা, তাহলে এটা হলো 3.9 এ গিয়ে আমরা দেখবো যে আসলে কিভাবে করছে। এই যে 3.9, written description in boxes are the simplest type of storyboard. এখানে এই ভদ্রলোক যে এই কাজটা করছে, সে ছবি টবি আঁকতে পারে না, তো সে চিন্তা করলো ছবি আঁকতে পারে না, তো লিখতে তো পারি। তো সে লিখে দিয়েছে, ফ্রেম একটা আঁকছে এরকম করে, ফ্রেম এঁকে ওখানে লিখে দিয়েছে ওমেন ওয়াক্স ইন ফ্রন্ট অফ কার, মানে একটা মহিলা গাড়ির সামনে দিয়ে হাঁটে। উই ভিউ হার ফ্রম বিহাইন্ড, আমরা তাকে পেছন দিক থেকে দেখতে পাই, মানে ক্যামেরাটা কোথায় আছে, মহিলাটার পেছনে। ওয়াইড শট, মানে অনেক জায়গা ধরে একটা শট, এবং ওমেন এবং মহিলা, এবং প্লাস কার, মানে মহিলা এবং গাড়ি দুইটাই দেখা যাচ্ছে। তার মানে এখানে ছবি নায়কেই উনি কিন্তু বলতে পারলো যে আমার এই শটটা আসলে কি। ঠিক আছে, শুধু ফ্রেমটাকেই বোঝাচ্ছে ভিতরে লিখে লিখে। আর পরের শটে উনি লিখলো রিভার্স অ্যাঙ্গেল অ্যাজ শি কট ইন হেডলাইটস, ক্যামেরা মুভস ইনটু ক্লোজ আপ। হ্যাঁ, এবং আপনি দেখেন নিচে লেখছে MCU, মানে মিড ক্লোজ আপ। MCU মিড ক্লোজ আপ থেকে যাচ্ছে ক্লোজ আপে, এবং ওমেন। তার মানে পরের শটটা হচ্ছে রিভার্স অ্যাঙ্গেলে যাচ্ছে, মানে যেই জায়গায় ক্যামেরাটা ছিল প্রথম শটে, আগের শটে। এখানে দেখেন নিচে একটা, এই যে এখানে একটা অ্যারো দেওয়া আছে, এই অ্যারো মানে মহিলাটা দিক থেকে এদিকে হেঁটে যাচ্ছে। আচ্ছা, আর এইখানে দেখেন এইখান থেকে একটা অ্যারো দেওয়া আছে, মানে হচ্ছে ক্যামেরাটা ওই ইয়ে করছে, মহিলার দিকে যাচ্ছে, এবং ক্যামেরাটা এইখানে মহিলার পিছনে ছিল, এইখানে ক্যামেরাটা মহিলার সামনে চলে গেছে। ঠিক আছে, এবং যখন ওই মহিলাটা ভয় পেয়ে গেল, হেডলাইটটা জ্বলে উঠলো, ওঠাতে সে ভয় পেয়ে গেল, তখন ক্যামেরাটা জুম করলো অথবা ডলি ইন করলো, করে মিড ক্লোজ আপ থেকে ক্লোজ আপ দিকে চলে গেল, ক্লোজ আপ শটটা এলো। তার মানে এই দুইটা ফ্রেমের মধ্যে কোন ধরনের ছবি আঁকা ছাড়াই এই ভদ্রলোক কি করতে পারলেন, একেবারে স্টোরি বোর্ড দাঁড় করে ফেলতো। কোন ছবি আঁকে নাই, কিন্তু শুধু লিখে লিখে স্টোরি বোর্ড করলো। মানে স্টোরি বোর্ডকে যত সিম্পল করা যায়, সিম্পলটা দেখাইলো যে হ্যাঁ, সিম্পল একটা স্টোরি বোর্ড সম্ভব, ছবি আঁকা ছাড়া স্টোরি বোর্ড করা সম্ভব। এটা হলো বিষয়। আচ্ছা, তাহলে 3.4 আমরা 3.9 দেখলাম না। আচ্ছা, 3.9 এর আলোচনাটা এইখানে। ওকে, তারপরে দেখেন two types of schematic drawing are shown in figure 3.10, মানে দুই ধরনের এই পরিকল্পনার আঁকা আমরা 3.10 এর মধ্যে দেখতে পাচ্ছি। ফার্স্ট is an aerial plan that clearly shown the camera placement and the direction of action. The second pair of frame in figure
3.10 are elevated schematic that show the height of camera. Schematic are helpful in planning the order in which shots are photographed on the location, since many logistical problems are revealed. আচ্ছা, আমরা একটু এই 3.10টা দেখি। এই যে সিমেট্রিক ড্রয়িংটা, প্রথম ড্রয়িংটা হচ্ছে এরিয়াল শট। এখানে ক্যামেরাটা হচ্ছে এই যে মহিলাটা, এই মহিলাটা দিক থেকে এদিকে আসলো এবং ক্যামেরাটা মহিলার পিছনে। ওমেন এন্টার্স লেফট, মহিলাটা বাঁ পাশ থেকে ঢুকলো এবং গাড়িটা ক্যামেরা যেদিকে তার উল্টো দিকে গাড়িটা। তারপরে কি হলো, ক্যামেরাটা চলে গেল এই রিভার্স অ্যাঙ্গেলে, এই রিভার্সে গাড়ির পাশে ক্যামেরাটা বসানো হইলো এবং মহিলাটা যখন গাড়িটা হেডলাইটটা জ্বললো, হুইলস অ্যারাউন্ড স্টার্টলড বাই হেডলাইট, মানে হেডলাইটের কারণে সে চমকে গেল। যখন গাড়িটা হেডলাইট জ্বালায় ফেললো তখন চমকে গেল, চমকে সে গাড়ির দিকে ঘুরে তাকাইলো, মানে ভয় পেয়ে গেছে। এবং এই ক্যামেরাটা তার এই যে ভয় পেয়ে গেল, এই ক্যামেরাটা তখন কিভাবে তুললো, ক্যামেরাটা ডলি ইন অথবা জুম ইন করে তার চেহারার মধ্যে গিয়ে শেষ হইল। এবং নিচের 1, 2 আবার দেখেন নিচে দুইটা ফ্রেম আছে, এখানে ক্যামেরা প্লেসমেন্টটা বোঝাইছে। এখানে ক্যামেরাটা হলো নিচের দিকে লো অ্যাঙ্গেলে বসা হয়েছে, ক্যামেরা হাইটটা কমাই দিচ্ছে, লো অ্যাঙ্গেলে রাখছে। লো অ্যাঙ্গেলে রাখাতে মহিলাটা বড় দেখা যাচ্ছে, নিঃসন্দেহে এই কি বলে গাড়িটা ছোট দেখা যাচ্ছে। কিন্তু পরের শট যেটা রিভার্স অ্যাঙ্গেলে চলে গেল, তখন ক্যামেরাটা হাইট বাড়ায় দিল, হাই অ্যাঙ্গেল শট, এবং এখান থেকে মহিলার পেজের মধ্যে জুম ইন করলো বা ডলি ইন করলো। এখানে জুম ইন করলো কারণ যেহেতু দেখতে ক্যামেরাটা এখানে ট্রাইপডে বসানো আছে, তার মানে জুম ইন করছে আসলে। তো জুম ইন করলো মহিলার পেজের মধ্যে। তাহলে এই দুইটা শট থেকে আমরা কিন্তু মূল জিনিসটা পেয়ে যাচ্ছি যে এই কাজটা করতে হবে। এবং এইটা যে ড্রয়িংটা করা হয়েছে ভেরি সিম্পল। মূল কথাটা হচ্ছে যে ড্রয়িংটা কত সিম্পল করা যায় সেটাই মূল বিষয়। এখানে ড্রয়িংটা খুব সিম্পল করা হয়েছে এবং আমরা যে কোনো মানুষ এই ধরনের ড্রয়িং করতে পারবে। যে কোনো মানুষ একটুখানি পেন্সিল দিয়ে টুকটাক করে এঁকে ফেলতে পারবে এরকম একটা ড্রয়িং। তো সেটাই এখানে উদ্দেশ্য, যে খুব সিম্পল করে করা। তারপর আলোচনাটা কই যাচ্ছে দেখি। এখন এখানে ওয়াল অল্টারনেটিভ ইজ টু ইউজ স্টিক ফিগার দ্যাট কনভে ফিগার প্লেসমেন্ট এন্ড দ্য ডিরেকশন অফ অ্যাকশন। এবং আরেকটা বিকল্প হতে পারে কি, স্টিক ফিগার। এই যে যেটা দেখলাম যে কাঠির মতো করে ছবি আঁকা, কাটি কাটি ফিগার আঁকা, যেটা কনভে কি করে, যেটা দেয় ফিগার প্লেসমেন্ট, মানে আপনি যে আর্টিস্টটা যেভাবে সুন্দর করে ফিগার আঁকে সেই ফিগার না এঁকে আপনি স্টিক ফিগার দিয়ে কাজ চালাই দিতে পারেন। অ্যান্ড ডিরেকশন অফ অ্যাকশন, এবং অ্যাকশনটা যে কোন দিকে যাবে, ওই যে অ্যারো দিয়ে দেখাই দিলেন যে সে কোন দিকে অ্যাকশনটা করবে, কোন দিকে এটা যাবে, কোন দিকে তাকাবে, কোন দিকে ঘুরবে। এটা খেয়াল করেন এখানে, এই যে এখানে এই যে মহিলাটা ঘুরবে, এখানে একটা অ্যারো দেওয়া আছে, এখানে মহিলাটা হেঁটে আসবে, এই যে অ্যারো দেওয়া আছে। 2 ভার্সন অফ দিস আর শোন ইন ফিগার 3.11। তাহলে ফিগার 3.11 আরো দুইটা ভার্সন আছে। দেখি দুইটা ভার্সন কি। 3.11 3.11 এইটা আরেকটু অন্যভাবে, স্টিক ফিগার উইদাউট পার্সপেক্টিভ। তাহলে এখানে একদম সুন্দর স্টিক ফিগার এঁকে দেখা দেওয়া হয়েছে যে এটা ফুল শট এবং এটা হলো মিড শট এবং এইটা রিভার্স অ্যাঙ্গেলে, এবং এইটা এখানে হোয়াইট শট ওমেন, এটা একটু বড় জায়গা নিয়ে দিচ্ছে। হোয়াইট শট, ফুল শট হইলো মাথা থেকে পা পর্যন্ত, আর হোয়াইট শট হলে সামনে ফোরগ্রাউন্ডে কিছু জায়গা থাকবে, মাথার উপরে অবশ্যই যথেষ্ট জায়গা থাকবে, এটা হোয়াইট শট। আর মিড শট ডলি ইনটু ক্লোজ আপ। এই দেখেন ক্লোজ আপ যে হবে এখানে সুন্দর করে অ্যারো চিহ্নগুলি দিয়ে বোঝানো হয়েছে যে কোনখান থেকে কোন পর্যন্ত ক্লোজ আপ হবে। তার মানে একদম পরিষ্কার আমরা পেয়ে গেলাম এবং খুবই সিম্পল ওয়েতে আঁকা হয়েছে, একেবারে স্টিক ফিগার দিয়ে। তাহলে এটা সম্ভব স্টিক ফিগার দিয়ে। হোয়াট স্টিক ফিগার ইলাস্ট্রেশন ডু নট শো ইজ দ্য হাইট অফ দ্য ক্যামেরা। তার মানে স্টিক ফিগারে কি বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে ক্যামেরাটা কতটুকু উচ্চতায় আছে। সিন্স পার্সপেক্টিভ ইজ নট ইন্ডিকেটেড, মানে এটার পার্সপেক্টিভটা বোঝা যাচ্ছে না, মানে কোন দিক থেকে ক্যামেরা ধরছে না। পার্সপেক্টিভটা হচ্ছে মানে যেই কারণে 3D মনে হয় মানুষের, মানে ছবির যে গভীরতা বোঝা যায় সেই জিনিসটা আপনি স্টিক ফিগারে পাবেন না।
তার মানে পার্সপেক্টিভটা নাই। স্টিল ফর অল দেয়ার ক্রুডনেস, সমস্ত এই অসুবিধা সত্ত্বেও দিস 4 প্যানেল আর রিয়েলি কোয়াইট ইনফরমেটিভ। তারপরেও এগুলো দিয়ে অনেক তথ্যই পাওয়া যাচ্ছে। দিস প্যানেলস ক্যান বি ড্রন ইন লেস দেন এ মিনিট। এই ছবিগুলি একেবারে 1 মিনিটের মধ্যে আঁকা যায়। And yet they tell us a great deal about how each pair of frame would cut together. তারপরেও এটা অনেক কথা বলে কি সম্পর্কে, যে হাউ ইচ পেয়ার অফ ফ্রেম, মানে প্রত্যেকটা ফ্রেম উড কাট টুগেদার, মানে কিভাবে কেটে কেটে লাগাবেন প্রতিটা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এ ডিরেক্টর কুড গ্রেটলি refine the shot size for a sequence using drawing no more complex than this. একজন ডিরেক্টর ইচ্ছা করলে একেবারেই শর্ট সাইজটা রিফাইন করতে পারে একটা সিকোয়েন্সের জন্য, ইউজিং ড্রয়িং নো মোর কমপ্লেক্স দ্যান দিস, মানে এইটা কোনো ধরনের জটিলতা না করে এটা দিয়ে ইচ্ছা করলে অনেক কিছু বোঝানো সম্ভব, ডিরেক্টর পারবে। ধরেন আপনি ছবি আঁকতে পারেন না, কোনো সমস্যা নেই, এটা দিয়ে আপনি চালাই দিতে পারেন কাজটা। With a little extra work, arrow drawn in perspective can tell a great deal about the angle of view the director would like to see, as shown in figure 3.12. আচ্ছা, মানে পার্সপেক্টিভটা বোঝাইতে হলে, বুঝতে গেলে আপনি 3.12 এটা দেখতে হবে। 3.12টা আমরা দেখি কিভাবে পার্সপেক্টিভটা বোঝাইছে। এই দেখেন এখানে বোঝাইছে যে arrow can be added to indicate perspective, মানে মহিলাটা এই দিক থেকে আসবে, এখান থেকে জুম করে ওই মহিলার ফেজের মধ্যে যাবে, এই জিনিসটা মোটামুটি অ্যারো দিয়ে বোঝাইছে। তাহলে সেক্ষেত্রে মোটামুটি বোঝা যায় যে মহিলাটা এখানে সামনে, গাড়িটা পিছনে, অনেকখানি পার্সপেক্টিভ বোঝা যাচ্ছে। আচ্ছা গেল, তারপরে দেখি কি বলে 3.2 এর পরে, অ্যারো আর এ ভার্সেটাইল সাইন এন্ড ইজিলি মাস্টার, মানে এই যে অ্যারোটা আপনি খুবই মানে কাজের জিনিস, একটা এমন সাইন যেটা অনেক অনেক ধরনের কাজে লাগে, ঠিক আছে। এ ওয়াইড সিলেকশন ইজ শোন ইন ফিগার 3.30। আচ্ছা 3.30-তে অনেক ধরনের অ্যারো দেখাইছে। এই যে এইরকম অ্যারো গুলি আপনি একে একে বিভিন্ন ধরনের দেখাবেন। এই যে হাই অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেল হলে নিচের দিকে অ্যারোটা দেখা যাবে ব্ল্যাক, আর হাই অ্যাঙ্গেল উপর সাইডে দেখা যাবে, তখন বোঝা যাবে যে ও আচ্ছা এটা উপর থেকে ছবিটা তুলছে। আর এইরকম দিলে বোঝা যাবে লো অ্যাঙ্গেল থেকে ছবিটা আঁকা, মানে ক্যামেরাটা লো অ্যাঙ্গেলে আছে। এই অ্যারো গুলির চেহারা দেখে অ্যাঙ্গেল গুলি বোঝা যাবে যে কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে, মানে ক্যামেরাটা। অ্যারো লাইক দিস আর অ্যান এক্সেলেন্ট ওয়ে টু ইন্ডিকেট দ্য ক্যামেরা অ্যাঙ্গেল অ্যান্ড ক্যামেরা মুভমেন্ট। এটা দিয়ে আপনি ক্যামেরা অ্যাঙ্গেলটাও বোঝাতে পারবেন এবং ক্যামেরা মুভমেন্টটাও বোঝাতে পারবেন এই অ্যারোগুলি দিয়ে। বোঝা যাচ্ছে তো? এই যে দেখেন এইটা দিয়ে আপনি বুঝতে পারছেন যে হাই অ্যাঙ্গেলে থেকে চলছেন এবং ক্যামেরাটা এখান থেকে এইদিকে যাবে এবং এখান থেকে এইদিকে যাবে, ক্যামেরাটা এদিক থেকে এইদিকে যাবে, ক্যামেরাটা এদিক থেকে এদিকে যাবে, এই অ্যারোগুলি বোঝা যাচ্ছে। এটা হলো হাই অ্যাঙ্গেল থেকে, ক্যামেরাটা এদিক যাবে, ক্যামেরাটা ওদিক যাবে। আবার এটা লো অ্যাঙ্গেল থেকে, নিচের থেকে দেখতেছেন আপনি, এবং এটা এই ক্যামেরাটা এইভাবে গিয়ে এখানে একটা বাঁক দেবে, ক্যামেরাটা এখান থেকে এদিক যাবে। তার মানে এই অ্যারো গুলি দিয়ে আপনি এই কোন দিকে হাই অ্যাঙ্গেল না লো অ্যাঙ্গেল এটা বোঝাতে পারছেন এবং ক্যামেরা মুভমেন্টটা বোঝাতে পারছেন। উইথ এ লিটল প্র্যাকটিস দে ক্যান ইজিলি বি মাস্টার। এবং এটা অল্প কিছু প্র্যাকটিস করলে আপনি এটা শিখে ফেলতে পারবেন, এই অ্যারোটা দেওয়াটা। They can be used to illustrate the motion of camera or the subject of a shot or both. মানে এটা দিয়ে আপনি কি করতে পারছেন, ক্যামেরার যে গতি সেটা দেখাতে পারছেন এবং সাবজেক্ট অফ এ শট অর বোথ, মানে শুধু ক্যামেরার গতি না, ওই যে ক্যামেরা মানে ছবির যে সাবজেক্ট, স্পেশালি যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটা আপনি দেখাইতে পারতেছেন, ক্যারেক্টার কিভাবে দৌড়াদৌড়ি করবে সেটা দেখাতে পারছেন, ক্যামেরা কিভাবে দৌড়াদৌড়ি করবে সেটা দেখাতে পারছেন এবং উভয় কেমনে কেমনে দৌড়াবে সেটাও দেখাতে পারছেন। অ্যারো ক্যান শো দ্য কমপ্লেক্স পাথ অফ রান অ্যাওয়ে কার or can be used in thematic drawing to show the path of camera in a sequence shot. মানে আপনার অ্যারো কি করতেছে, একটা গাড়ি যে জটিল পথে চলে যাচ্ছে সেটাও দেখাতে পারতেছেন এবং ক্যামেরা কিভাবে দৌড়াবে সেটাও দেখাতে পারছেন। Another variation is the arrowheads in figure 3.14, describing a whole range of angle. কিটা
3.14 কি দাইলো, এই দেখেন কত ধরনের অ্যাঙ্গেলে হইতে পারে। এটা পুরোপুরি এখানে কিপ এ সাপ্লাই অফ অ্যারোজ টু ট্রেস ইনটু স্টোরি বুক, মানে এই ধরনের কত ধরনের হইতে পারে। তো এই অ্যারোগুলি ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের অ্যারো একে একে বিভিন্ন দিকে। যেমন ধরেন আপনি এই অ্যারোটা আঁকলে বোঝা যাবে যে ক্যামেরাটা নিচের দিক থেকে দেখতেছে, তাই না? নিচের দিক থেকে ক্যামেরা ধরা হয়েছে। এবং এই অ্যারোটা আঁকলে বোঝা যাবে যে ক্যামেরাটা উপরের দিকে আছে, এটা উপরের দিক দেখা যাচ্ছে। আপনি যদি এই অ্যারোটা আঁকেন তাহলে বোঝা যাবে যে নিচের দিক থেকে ক্যামেরাটা আছে, মানে ক্যামেরা উপরে নিচে এটা বোঝা যাচ্ছে। এবং কোন দিক থেকে কোন দিকে যাবে ওটাও বোঝা যাচ্ছে, যে মুভমেন্টটা কোন দিকে হবে। So, to help visualize this quickly, a director might keep a page of arrows like the ones here, or have these art directors supply him with an assortment that he could copy when drawing stick figure. মানে বলতেছে যে এই অ্যারোগুলি তার কাছে রাখতে হবে, যাতে করে যখন সে স্টিক ফিগার আঁকবে তখন এই অ্যারোগুলি ব্যবহার করবে, তাহলে বোঝা যাবে ক্যামেরাটা কোথা থেকে বসাইতে হবে। This will save the director time when he tries to figure out the perspective. মানে এই যে পার্সপেক্টিভ বোঝানোর জন্য এটা খুব দ্রুত কাজ করবে এবং সময় নষ্ট করবে না। The frame itself can be used as an arrow to show the path of the camera over a scene. মানে এখানে আরেকটা পদ্ধতি বলতেছে যে ফ্রেম নিজেই কিন্তু অ্যারো হয়ে যেতে পারে এবং ক্যামেরা ওভার দ্য সিন। কিরকম? ওভারল্যাপ ফ্রেম ক্যান সার্ভ দ্য সেম পারপাস, মানে একটা ফ্রেমের উপর একটা ফ্রেম, এইটাও একই উদ্দেশ্যে হইতে পারে। যে একটার পর একটা ফ্রেম, আপনি একটার উপরে একটা ফ্রেম দেখাচ্ছেন। আমরা একটু 3.15 দেখে আসি, তাহলে বুঝবো। 3.15 হচ্ছে এইটা। এখানে দেখেন এই যে প্রথম নিচে বলা আছে ওভারল্যাপ প্যানেলস ক্যান বি ইউজ টু ইন্ডিকেট মুভিং শট। এ হচ্ছে এইটা, যে এইখান থেকে এই শট, এই শট, এই শট, এই শট, তার মানে ক্যামেরাটা এখান থেকে এখানে নেমে গেল। বুঝতে পারছি যে এই শটের পরে এই শট, এই শটের পরে এই শটের পরে। আবার দেখেন এখান থেকে পুরো ফ্রেমটাই অ্যারো দিয়ে দেওয়া আছে, মানে এদিক থেকে প্যান করে এদিকে যাবে। এখানেও দেখেন এদিক থেকে এই দিকে যাবে ক্যামেরা। এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্যামেরাটা এখান থেকে এইখান নিচে আসবে, আবার এদিকে যাবে। ঠিক আছে? বি হচ্ছে কি? Illustrator used to frame a holder for arrows to indicate a camera move to the subject. ক্যামেরা এই সাবজেক্টের সাথে সাথে দৌড়াবে, এই হচ্ছে বিষয়টা। এবং এইখানে সির ক্ষেত্রে দেখেন এই অ্যারোগুলি দিয়ে বোঝা যাচ্ছে যে জুম ইন করবে। তা আমরা এখন বুঝতে পারছি যে আপনি এই অ্যারোগুলি ব্যবহার করে আপনি কি করতে পারেন, যে সীমাবদ্ধতাগুলি ছিল সেই সীমাবদ্ধতাগুলি আস্তে আস্তে দূর হচ্ছে। আমরা শিখছি যে কিভাবে আপনি স্টোরি বোর্ডটা আঁকতে হয় এবং কিভাবে কাজে লাগাতে হয়। তাহলে if the lines between overlap frame are left in, this may mean that the camera stopped during the movement and moved on again. মানে ওভারল্যাপ ফ্রেমের ক্ষেত্রে যদি বামে যায়, এটা বোঝাচ্ছে যে ক্যামেরা স্টপ ডিউরিং দ্য মুভমেন্ট, মানে আপনার গতিশীলের জায়গায় আবার মাঝখানে একটু থামবে, আবার গতি হবে, and move on again, এবং আবার সে মুভ করবে। এবং 3.15 মাত্র দেখলাম যেটা শো রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল অফ দিস আইডিয়াস। আচ্ছা, আমরা যাই আগাই। Returning to the problem of showing perspective with stick figure, one way is to enclose them in simple 3-dimensional boxes to describe the camera angle. Figure 3.16. আচ্ছা, সেটা কি সেটা একটু দেখে আসি, তাহলে আপনি সহজে বুঝবেন জিনিসটা কি। আসলে ক্যামেরা অ্যাঙ্গেল বোঝানোর জন্য এই যে একটা পদ্ধতি, এটা হলো যে ওই সাবজেক্টটাকে একটা 3-ডাইমেনশনাল অ্যাঙ্গেল এঁকে দিবেন তার উপরে। দেখেন এখানে একটা বক্সের মধ্যে এই মহিলাটাকে ফেলা হয়েছে, ফলে বক্সটাই এমন ভাবে আঁকা হয়েছে বোঝা যাচ্ছে যে কোন দিক থেকে ক্যামেরাটা ধরা হয়েছে। দেখেন এখানে বক্সটার চরিত্রটা দেখে আমরা বুঝতে পারতেছি যে ক্যামেরাটা নিচ থেকে ধরা হয়েছে।
বা এই পরেরটার মধ্যে দেখেন বক্সটার চরিত্রটা দেখে আমরা বুঝতে পারতেছি যে ক্যামেরাটা এইদিকে ধরা হয়েছে, মানে উপর থেকে ধরা হয়েছে। তার মানে আপনি এই সাবজেক্টের মধ্যে একটা বক্স এঁকে দিলে এরকম আপনার পার্সপেক্টিভটা সহজে বোঝা যাবে, ক্যামেরা অ্যাঙ্গেলটা সহজে বোঝা যাবে। তার মানে আপনি স্টিক ফিগার রাখবেন এবং তারপরে এরকম একটা বক্স এঁকে দিবেন যে ক্যামেরাটা কোথায় বোঝানোর জন্য, তাহলে সোজা হয়ে গেল, একটা বক্স এঁকে দিলে হয়ে যাবে। তাহলে এইটা আরেকটা পদ্ধতি যে আপনার সাবজেক্টে স্টিক ফিগার রাখলে সেই স্টিক ফিগারের উপরে একটা বক্স এঁকে দিলে আপনার ক্যামেরা অ্যাঙ্গেলটা সহজে বোঝা যাবে। এখানে বলছে 3.16a shows two low angle shot that without the boxes would not indicate the height of the camera। মানে আমরা এই লো অ্যাঙ্গেল শটে আমরা এটা বুঝতাম না যে এটা লো অ্যাঙ্গেল শট যদি এই বক্স না থাকে। A variation in figure 3.6b show an extreme low angle and a high angle close up। মানে এখানে AB কোনটা, AB হচ্ছে এই দুইটা, এই যে এখানে এমন দূরে দিচ্ছে, এই যে এইটা হচ্ছে ফিগার 16A আর এই যে ফিগার 16A হলো উপরেরটা আর 16B হলো এইটা। 16A এর ক্ষেত্রে অত বেশি নিচে নামে নাই, কিন্তু 16B এর ক্ষেত্রে ক্যামেরা একদম এক্সট্রিম লো অ্যাঙ্গেলে গেছে, তাই না? আর এইখানে দেখেন ক্যামেরা এই পাশে আর এখানে ক্যামেরা এই পাশে, যেটা ভিন্ন অ্যাঙ্গেল কিন্তু। তাহলে এগুলো আপনার এই ফ্রেম দিয়ে বোঝানো যাচ্ছে। As you can see, the car has been treated as a box to help define the perspective. Even in this simple drawing, the box technique helps tell us where the camera is placed. ঠিক আছে, ক্যামেরা কোথায় বসাইছে এই সিম্পল ড্রয়িং থেকে আমরা এখন বুঝতে পারতেছি এই বক্সগুলি দেওয়াতে। By adding from the volume to simple figure, we get a better sense of spatial relationship. For instance, figure 3.17 shows us how a director might try several variations until he was satisfied with the staging of the car and the woman in frame. Adding volume মানে এখানে শুধু স্টিক ফিগার না, এখানে একটু মোটা করে আঁকছে। Adding volume to stick figure, এখানে adding volume একটু মোটা করে আঁকছে। Convey a great deal of compositional information। এটা একটু মোটা করে রাখলে কি হয়, আপনার বেশি তথ্য পাওয়া যাচ্ছে, ভালো লাগছে দেখতে। এটাও সোজা, এটাও কিন্তু মানে সিম্পল, এবং এটা যে কোনো মানুষ ইচ্ছা করলে এইভাবে রাখতে পারবে। The most important point to be made in this chapter is that storyboards are helpful to the director whether he follows them during shooting or not। সোজা কথা হচ্ছে যে ডিরেক্টর সেই শুটিং এর সময় স্টোরিবোর্ড ফলো করুক না করুক, কিন্তু স্টোরিবোর্ডটা হেল্পফুল। কেন হেল্পফুল? স্টোরিবোর্ড যদি আপনি করে নেন, আপনাদের পৃথিবীর যে কোনো ডিরেক্টর যারা স্টোরিবোর্ড ছাড়া কাজ করে তারাও স্টোরিবোর্ড করে নেয়, কোনো শট এঁকে নেয়। সবাই পৃথিবীর সব ডিরেক্টর কোনো শট এঁকে নেয়, এঁকে নিবেই। মানে শট এঁকে না নিয়ে আপনি কাজ করতে পারবেন না, শট এঁকে নিবে। এটা আপনি করলেও এঁকে নিবে, সত্যজিৎ রায় করলেও শট এঁকে নিবে। শট এঁকে নেওয়াটা স্টোরিবোর্ড। For instance, after large portion of the script are boarded, the director is able to see the dramatic flow of the story in a way that the screenplay fails to reveal। এখানে বলছে যে স্ক্রিন প্লে যেই ড্রামাটিক ফ্লোটা দেখাইতে পারে না। স্ক্রিন প্লে তো হইলো একটা বর্ণনা, শুধুমাত্র লিখে গেছে, কিন্তু ওইটা যখন আপনি স্টোরি বোর্ড করবেন তখন এই ড্রামাটিক ফ্লোটা আপনি পেয়ে যাবেন, যে গল্পের যে ড্রামাটিক ফ্লো মানে কন্টিনিউটি একটার পর একটা সাজাইছে সেটা পেয়ে যাবেন। এইটা রিভিল হবে, প্রকাশিত হবে। মোরওভার, দ্য প্রসেস অফ ভিজুয়ালাইজিং অন পেপার ইজ এ টেকনিক ফর জেনারেটিং আইডিয়াস। এইটা হচ্ছে যে আইডিয়াগুলি বের করা, যে ছবিটা কিরকম হবে, এটা ভিজুয়ালাইজ করার পদ্ধতি। Not just establishing the plan for the production team to follow on the set। শুধুমাত্র প্রোডাকশন টিম আপনার ফলো করবে এইটা না, ওটা তো করবেই, কিন্তু আপনি শটে কিভাবে শটগুলি নিবেন, ক্যামেরা কিভাবে মুভ করবে, ক্যামেরা মানে আর্টিস্ট কিভাবে মুভ করবে, ক্যামেরা কিভাবে মুভ করবে, কোন দিক থেকে কোন দিকে যাবে, কোথায় ক্যামেরা বসাবে,
এভরিথিং পেয়ে যাবেন যখন আপনি স্টোরি বোর্ড করবেন। This process is even more beneficial when the director works on his own drawing. এটা আরো বেশি লাভজনক হয় যখন ডিরেক্টর নিজে এটা আঁকে, নিজেই যখন একে একে প্ল্যানটা করে। There is really no way to overestimate the importance of rolling up your shirt sleeve and working directly with image if you are directing it well. তার মানে হলো আসলেই কোনো পথ নাই টু ওভার এস্টিমেট দ্য ইম্পর্টেন্স অফ রোলিং আপ ইউর টি শার্ট স্লিভ অ্যান্ড ওয়ার্কিং ডিরেক্টলি উইথ ইমেজ ইফ ইউ আর ডাইরেক্ট। মানে আপনি কোনো কিছু না করে হঠাৎ করে আপনি হাত পা গুটায় নিয়ে নাইমা পড়লেন একেবারে সরাসরি মানে সিনেমা বানাইতে, তাহলে এটা মানে সমস্যাই আসলে, মানে ওভার এস্টিমেট করা যাবে না এই কাজটাতে। No matter how crude the drawing, the thought process and state of mind required to compose shot on paper is invaluable. মানে কথা হচ্ছে যত খারাপ ছবি আঁকাই হোক না কেন, এই যে চিন্তা করছেন আপনি ছবি আঁকতে গিয়ে এবং আপনি এই কম্পোজ করছেন শটগুলি, যে এই শটগুলি এরকম এরকম হবে, এইটা অবশ্যই মূল্যহীন না আসলে। Director Brian De Palma draws his own stick figure illustration on a Macintosh computer using the software program Storyboarder. Storyboarder একটা সফটওয়্যার আছে, এটা ফ্রি, এটা চাইলে আপনারাও নামায় নিতে পারেন। আমার কম্পিউটারও আছে নামানো, আমি অবশ্যই ইউজ করি না, কখনো করি নাই মানে পারি না আসলে। আমি আপনাদের একটু দেখাইতে পারি সফটওয়্যারটা কেমন আসলে, ভালো লাগবে হয়তো। এটা অবশ্য মানে হিবিজিবি এঁকে রাখছে, বাচ্চা মানুষের কাজ। এইটা হলো এই যে ফ্রেম গুলি আপনি এইভাবে আঁকতে পারবেন, ফ্রেম গুলি পাট এঁকে তুলবেন, এই ফ্রেম গুলি এঁকে এঁকে আপনি প্রতিটা ফ্রেমে আঁকতে পারবেন। এবং আঁকার জন্য এখানে এটা হলো সুবিধা হলো যে এখানে ক্যারেক্টার গুলি পাবেন। এই উইন্ডোটা ওপেন হবে এক জায়গায় ক্লিক করলে, এবং এইখানে আপনি এই ছবিগুলি এই দেখেন, এটা খুব সুন্দর, এই দেখেন এটাকে যে কোনো দিকে নেওয়া যায়, এই যে দেখেন, ঠিক আছে। এবং এই যে এখানে পাশে ক্যামেরা আছে, ক্যামেরা এনে বসিয়ে এটা ক্যারেক্টারটা ইচ্ছা করলে চেঞ্জ করা যাবে। এই যে ক্যারেক্টারটা যে কোনো দিকে এই যে চেঞ্জ করা যাবে, এই যে বসানো যাবে, দাঁড়ানো যাবে, এই যে বসাইতে পারবেন, দাঁড়াইতে পারবেন, যে কোনো দিকে দেওয়া যাবে, ঠিক আছে। এই ধরেন আপনি যদি মনে হয় যে এখানে ওকে বসাবেন, দাঁড় করাবেন, এটা যে কোনো কিছু করতে হবে। তো এইটা দিয়ে আপনি স্টোরি বোর্ড আঁকা সম্ভব, খুবই সুন্দর জিনিস এবং একদম টোটালি ফ্রি। এটার একটু ইতিহাস এখানে এই বইটি আছে। এটা আসলে ফ্রি টু ইউজ, এবং এটা মূলত আমেরিকান একটা কয়েকজন মিলে ডিরেক্টর মানে তাদের মধ্যে আছে, ওরা মিলে এটা বানাইছে। এবং এটা আপনি অনলাইন থেকে স্টোরি বোর্ডার লিখে গুগল করলে পেয়ে যাবে। তো স্টোরি বোর্ডার এবং but simple as the drawing are, it is likely that they are serve as mnemonic device is frame an icon the brain to mind a familiar and detailed shot with all the মানে ব্রায়ান ডি পালমার নাম তো শুনছেনই, এই ভদ্রলোক উনি স্টোরি বোর্ডার ব্যবহার করে স্টোরি বোর্ডটা করেন। যাই আমরা মোটামুটি For a storyboard artist, simplicity is more than a matter of taste. মানে একজন স্টোরিবোর্ড আর্টিস্ট যে ছবি আঁকে, তার জন্য সিম্পল সে আঁকবে না, অনেক কিছু আঁকবে, এটা হলো তার রুচির উপরে নির্ভর করে। ইট ইজ অলসো এ ম্যাটার অফ নেসেসিটি, এটা প্রয়োজনীয়তার উপরেও নির্ভর করে। Only in rare cases is the time available to make detailed drawing for every storyboard panel in a page. মানে এটা সময়ের উপর নির্ভর করে যে কত সময় আপনি পাচ্ছেন। মানে স্টোরিবোর্ড আর্টিস্টের ক্ষেত্রে আপনি এই ড্রাফটসম্যানশিপ মানে ছবি আঁকির ব্যাপারটা, এটা আসলে আমার মতামত হচ্ছে যে এত জটিল করে ছবি আঁকার কিছু নাই, সিম্পল করে আঁকলেই হয়। পারলে ভালো, আপনি যদি মানে মুহূর্তের মধ্যে ভালো ছবি আঁকতে পারেন না, আঁকেন, সমস্যা নাই। কিন্তু সময় নষ্ট করে আপনি 2 দিন লাগায় একটা ফ্রেম আঁকবেন, এটা সম্ভব না। মানে এইটা আজের একাত দরকারও নাই।